দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং আরও আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক চলছে, এখনো বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রায় 100 নেতা সেই বৈঠকে অংশ নিয়েছেন। এই বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন, সেটা হলো যে সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহায়তা করবে। তার মানে এতদিন আমরা সংস্কার নিয়ে যে কথা শুনছিলাম যে সরকার যদি লার্জ স্কেলে সংস্কার করে তাহলে নির্বাচনটা দেরিতে হবে, আজকে বলছে যে রাজনৈতিক দলগুলোকেই আসলে করতে হবে। মূলত কি রাজনৈতিক দলগুলোই সংস্কার করবে? তাহলে এতদিন এই বিতর্কটা যে হলো, এই বিতর্কের অর্থটা কি? আমি তো এর আগে ইউনূস সাহেবকে 5টা বছর সময় দেওয়ার জন্য বলেছিলাম, যেহেতু অনেকগুলো সংস্কার করবেন। এবং পরের দিকে বাজাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্থিরতা দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 5 বছর না দিলে 7ই জানুয়ারির নির্বাচনের পরে যে 5 বছর শেখ হাসিনা থাকতো, সেটার মধ্যে যে কয় মাস শেখ হাসিনা থেকে গেছে এই কয়টা মাস বাদ দিয়ে বাকি সময়টা দেওয়া হোক। কারণ এই 5 বছরের মধ্যে তো বাজাদের পক্ষে বা অন্য কারো পক্ষে এদেরকে সরানো সম্ভব ছিল না, আগেও বহু চেষ্টা করতে পারে না। তাইলে এই পিরিয়ডটা ইনি সংস্কারটা করুক। ইউনূস সাহেবের বড় একটা ভরসা আছে, আশা আছে, উনি অনেক কিছু করবেন, আমরা খুশি হয়েছি। যদিও গভর্নমেন্টটা এনজিও, গ্রামের গভর্নমেন্ট কিছু এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম, তো সেই সময় তো উনি সংস্কারের পক্ষে, সংস্কার করে অনেক কিছু করবেন, আমরা আশাবাদী। এখন উনি যে বল পাল্টাচ্ছেন যে রাজনৈতিক সরকারই করবে, এটা আসলে অবস্থা হচ্ছে উনি বোধহয় আর সামাল দিতে পারতেছেন না। কারণ বড় রকমের একটা ধাক্কা হয়ে গেল 5 তারিখে, এই গত 5 তারিখে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙল, এটা ডিক্লেয়ার করে ঘোষণা দিয়ে ভাঙ্গার পরে এটাতে ওনাদের সায় ছিল কি ছিল না, পরে বিবৃতি দিলে মানুষ এগুলা খায় না, এটা বন্ধ করতে পারে না। এটার একটা বিরাট একটা রিপারকাশন হয়েছে ভিতরে। এটার কাউন্টারটা আপনি দেখেন কিভাবে সাইজ করা হইল পরে। গাজীপুরে মোজাম্মেল সাহেবের বাড়িতে যখন এটা ঘটলো, তখন একটা চান্স তারা পাল্টা নিল। এরপরে সম্ভবত ইউনূস সাহেবরা এখন একটু বেকায়দা এবং চিন্তা আছে মব জাস্টিস দিয়ে এভাবে করার। অতএব তার থেকে ভালো, যখন কোনো কিছু কুল পাওয়া যায় না, সুবিধা করতে না পারলে সেফ এক্সিটটা হইল। রাজনীতিকরাও বেশি বলতেছে, শুধু এখনও সুর পাল্টাচ্ছে না ইলেকশন দেরি করার জন্য, সংস্কার করে যাওয়ার জন্য কিছুটা অন্য প্রথম দিক থেকে সুর পাল্টাইল। জামাত এখনও বলতেছে সংস্কার কিছুটা হোক। রাজনৈতিক সরকারের উপর যদি ছেড়েই দিবেন, তাহলে এত হম্বিতম্বি কেন করলেন? এতদিন ধরে তো এইরকমই কথা বললেন, এখন সুর পাল্টাচ্ছেন কেন? এখন সুর পাল্টাইলে আমার ওই ছোট্ট গল্পটা মনে পড়ে। সেটা হইল, ওই যেই দেশে পণ্ডিত নাই, আলেম নাই, সেখানে তো মুখ্য লোক আলেম হয়, ওইখানকার লোক আলেম জানেন না। তো হুজুর একটা রাখছে, হুজুর প্রত্যেক দিন পড়াইতেছে তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন। এখন যে পথে দিয়ে যায় শুনে যে বাচ্চারা এই একটাই পড়ে, তালিম আলী জাগ দিন। বলে যে কী পড়ে? বলে যে হুজুর বলছে তালিম আলী জাগ দিন। তো এ দেখলো যে এই একটু সামান্য বুঝছে, এ বলে যে আচ্ছা এটা তো অনেক মাস থেকে পড়তেছস, পড়া হয়ে গেছে, এইবার পর এই টান করে খাবি কদিন, এই টান করে খাবি কদিন। যেই হুজুর এরশাদ দেখলো তার ছাত্রছাত্রীরা এখন তালিম আলী জাগ দিনের পরে এই টান করে খাবি কদিন কওয়া পড়ছে, তারপরে দিয়ে আস্তে গাড়ি লিয়ে চলে গেছে। বাইরের ম্যান্ডেট ছাড়া, নির্বাচনী ম্যান্ডেট ছাড়া যারা আসে, আপনাদের স্মরণ থাকবে 111-এর সরকারও প্রথম যেভাবে হইয়াল্লা করে আসলো, আমি তো তখন চাকরি করি, সেখানে দেখেছি। আমার সাথে 1-to-1 মইনুরও 2-3বার সিটিং হয়েছে, দুইটা এককভাবে বৈঠক হয়েছে, মাসুদ সাহেব সহ অন্যদের সাথে অনেক বৈঠক হল। তাদের তখনকার কথাবার্তা এবং বলল যে 2 বছরের মধ্যে অনেক কিছু করবে। আমিও আশাবাদী হইলাম, মানুষও সমর্থন দিল। কিন্তু মাস 7-8 যাওয়ার পরে দেখা গেল তাদের চিন্তাধারা চেঞ্জ হয়ে গেল। এরপরে তো সেফ এক্সিটের প্রশ্ন আসলো, যে সেফ এক্সিটটা এমনভাবে হলো, দেখা গেল যে সেফ এক্সিট নিল এবং সে এক্সিটের পরে তারা অনেকে বেনিফিটও পেল। বেনিফিট বলতে মইনুর আবার চাকরি বাড়ল,
মেয়াদ বাড়লো, মাসুদের তো 6 বার 7 বার 8 বার অস্ট্রেলিয়াতে বোধহয় 8 বছর ছিল, তারপরে এসে আবার এমপি হইল। তো এখন এখানে আমার মনে হচ্ছে যে যেইটা প্রথম ভালো মনে হয়েছে যে অনেক কিছু করবেন, ইউনূস সাহেব আশাবাদী মানুষ। আমিও 5 বছর বলছিলাম এই কারণে, উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে ওনাকে সম্বর্ধনা দেওয়ার সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে উনি দুটো কথা বলছিলেন, আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে। একটা কথা উনি বলছিলেন যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। তা আমিও ইউনূস সাহেব আসার পরে বললাম যে আপনিও সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। এখন মনে হয় তিনি নিজ বিবেচনার সিদ্ধান্ত নিতে পারছেন না। টের পাচ্ছেন যে আগে যেভাবে ভাবছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, জনগণ সমর্থক, এখন দেখে যে নিয়োগকর্তাও বোধহয় ঠিকমতো তাকে মানছে কিনা বা তার কথা শুনছে কিনা এখন বেকায়দায় পড়ছেন। উনি আবার একটা কথা বলে রাখলেন যে আমাকে যদি না আমার কাজ করতে দেন তাহলে আমি আমার কাজে চলে যাই। এখন বোধহয় ওইটা মাথায় আসতেছে যে ওখানে চলে যাওয়া হয় বোধহয় ভালো। বাট সেটাও কি আসলে কতটুকু ভালো হবে, এই প্রশ্নের উত্তরটা আমি নেব। আমি জনাব নূর খান আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা আরেকটা মন্তব্য করেছেন যে সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে, আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মন্তব্যের আপনার একটা জবাব শুনবো। আর একটা জিনিস একটু জানতে চাই যে ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার পরে পরবর্তী আগামী দিনে যে রাজনীতিটা দেখব, সেখানে কি এই রাজনৈতিকভাবে বিভিন্ন দলের ভিতরে দূরত্বটা কি একটু কমবে বিবদমান যে পক্ষগুলো রয়েছে? দেখেন, বর্তমান বাস্তবতা দিয়ে তো বিচার করতে হবে। বর্তমান বাস্তবতা সেটি বুঝায় না, সেটি নির্দেশন করে না। বর্তমান বাস্তবতায় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দল বিভিন্ন মত তাদের মতো করেই বিষয়টাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। যেমন যদি নির্বাচনের বিষয়টা যেটা ভাই বললেন বলি, তাহলে দেখা যাবে বড় বিবদমান দুইটা গ্রুপ দুই রকম কথা বলছে। একটা হচ্ছে শিগগিরই নির্বাচন, আর একটা হচ্ছে সংস্কার শেষে নির্বাচন। কথাটা এইভাবে আসছে। একটা কথা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা একটা কথা ঠিক যে যা কিছুই হবে দিন শেষে তো রাজনৈতিক দলকেই করতে হবে। বাস্তবায়ন বলেন, বলেন, 1000 পৃষ্ঠার আপনি সুপারিশ করে গেলেন, সংস্কারের কথা বলে গেলেন, সেটা বাস্তবায়ন করার যদি চেষ্টা না থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে দিন শেষে শূন্য। আমরা বিগত দিনে দেখেছি না, যা কিছু ঘটেছে সেগুলো তো ঘটার জন্য আপনার আইন কানুন ছিল না, আপনার কনস্টিটিউশনও অনুমোদন দেয়নি, কিন্তু ঘটনা তো ঘটেই গেছে এবং কিচ্ছুকেই পাত্তা দেয়নি। আপনি অবাক হয়ে যাবেন যে সমস্ত জিনিস আসছে সামনে। কিছু জিনিস তো প্রকাশিত হচ্ছে, কিছু জিনিস এখনো প্রকাশ করার অপেক্ষায়। সেখানে খুবই স্পষ্ট ভাবা যায় না একটা রাষ্ট্রের কর্মচারী বা কর্মী যেভাবেই বলি, সে এতটা বেপরোয়া হতে পারে। দেশে আইন থাকতে, আদালত থাকতে, কনস্টিটিউশন থাকতে, নিয়ম নীতি থাকতে কোথায় চলে গেছে। এটা যেমন একটা দিক। আর একটা দিক দেখেন, সাম্প্রতিককালে সারা দেশে কিন্তু এক ধরনের তৈরি করা বিক্ষুব্ধ মানুষ কিছু ঘটনা ঘটাচ্ছে, যেটা কিন্তু দেশের স্থিতিশীলতার ইঙ্গিত দেয় না। 1 2 নম্বর হচ্ছে এমন কিছু বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব বিষয়কে আজকে যদি আপনি উন্মুক্ত করে দেন, আপনি যদি সব ব্যাপারেই নাক গলাইতে চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং মানুষকে যদি সাময়িক বিভ্রান্ত করার চেষ্টা করেন, সেটিকে তো দিন শেষে খুব ভালো ফল দিবে না। সেটা সমাজকেও দিবে না, রাজনৈতিক দলগুলোকেও সেই ভালো কাজ করার জন্য উদ্যোগী হতে দিবে না। এখন সবচেয়ে যেটা জরুরি ছিল, কারণ আমরা তো 16 বছর একটা জাতাকলের ভিতর ছিলাম, এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই। কথা বলতে গেলে হিসাব করতে হতো। তারপরে আমরা নানান ধরনের অত্যাচার, অবিচার, গুম, খুন এটা দেখে আসছি প্রতিনিয়ত। এবং এটাও দেখেছি যে গুম খুনকারীরা যেভাবে প্রেস রিলিজ দিত সেটাই প্রকাশ করতে হতো। কোড আনকোড ক্রস ফায়ার, মানে এক পেশে হত্যাকাণ্ডগুলোকে বলা হতো দুপক্ষের গোলাগুলি। এবং সেখানে আপনি যে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তারা কিন্তু প্রত্যেকটা একটা রিপোর্ট বানিয়ে রেখেছে। এবং এটা দেখেন যে গত 16 বছরে এতগুলো মামলার রায় হলো, আবার এই 6 মাসে সব রায় উল্টে যাচ্ছে, সব একদম উল্টে যাচ্ছে, উল্টা। তাহলে যুক্তির খাতির ধরে নেই যে হয় ওটা সম্পূর্ণ ভুয়া ছিল, তাহলে সম্পূর্ণ ভুয়াটাকে সম্পূর্ণ
সঠিক করতে হলেও তো একটা প্রক্রিয়া অনুসরণ করার, এটা একজন সাধারণ মানুষ হিসেবে মনে করে। কিন্তু এখন দেখছি সব কিছু হচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে জজ সাহেবের রুমে ঢুকে যে প্রেশার দেওয়া হচ্ছে, এরকম কথা শোনার কথা। বিভিন্ন পাড়া মহল্লা গ্রামে অবাক হয়ে যাবেন, এক একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, সেটা যে নামেই হোক, রাজনৈতিক দলের নামেই হোক আর ছাত্র সংগঠনের ছাত্রদের নামেই হোক, হয়ে যাচ্ছে এবং তারা আচার বিচার এইটা সেইটা সব কিছুর ভিতর যুক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তারা বিকল্প একটা প্রশাসন দাঁড়া করায় ফেলছে। সরকারের এখানে করণীয় কি? দেখেন, সরকারের কাজ তো সরকারকেই করতে হবে। করণীয় মানে সরকারের কাজ যেটা ছিল সেটাই করবে সে, কিন্তু সেটা করার জন্য আরেকজনকে নিয়োগ দেওয়া বা আরেকজন বাধাহীনভাবে সেই কাজগুলি করে যাবে আর সরকার নির্লিপ্ত থাকবে, এটা তো হতে পারে না। এটা তো হওয়ার কোনো সুযোগই নেই। এই যে বাড়িঘর অগ্নিসংযোগ, বাড়িঘরে আগুন দেওয়া, তারপরে সামান্য জমি জাতির ঘটনায় যে ঘটনাগুলি ঘটছে এখন, এটা কল্পনার বাইরে। যদি গ্রামের খোঁজ খবর নেন তাহলে দেখতে পাবেন 16 বছর চলছে এক ধরনের ফ্যাসিজম, এখন নতুন করে আরেক ধরনের অবস্থা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই চাইনি। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের ভিতর যদি সমঝোতা না হয়, একটা ঐক্যমত যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে আগামীর বাংলাদেশটা কেমন হতে পারে এইটা একবার ভাবেন তো। অর্থনীতি কিন্তু পুরা দেউলিয়া। এখন সেইটার জন্য তো ঐক্যমত্য কমিশন, আপনার মনে হয় যে এই কমিশন আসলে সফল হবে? আমি এই প্রশ্নটা নেব। আমি একটু জনাব বদিউর রহমান আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আরেকটা মন্তব্য করেছেন যে যেই আইনি কাঠামোর মধ্য দিয়ে, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে স্বৈরাচার সরকার সুযোগ পায় যে স্বৈরাচারী হয়ে ওঠে, সেসব কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশের জন্য নতুন আইন লাগবে। আমাদের বিদ্যমান যে আইন রয়েছে, যে বিধিমালা রয়েছে, এর মাধ্যমে কি আসলে স্বৈরাচার, আইনি কাঠামোর মধ্যে স্বৈরাচার হওয়া সম্ভব? সম্ভব না। আইনি কাঠামো যেগুলো আছে এগুলো চমৎকার আইন আছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে বুদ্ধিমত্তার দিক থেকে আইন করার সময় কেউ কোনো দিন ফাঁক ফোকরের কাজ আইন করে না। সুবিধাবাদী দুই একটা করে হয়তো, যেমন এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেওয়ার সুবিধা, এগুলো কিছু রাজনৈতিক টাউট বাটপারগিরি তো আসলে হয়, এরশাদ ক্ষমতা এসে ভাগে নেওয়ার জন্য এগুলো কিছু করছে বা হয়েছে, অন্যেরাও সেটা তাদের সুবিধা মতো নিয়েছে। আমরা ফখরুদ্দিনের আমলে এটা বাতিল করেছিলাম, কিন্তু আমি বাতিল করার সময় তখন বলছিলাম যে এটা আবার রাজনৈতিক সরকার আসলে এটা রাখবে না, তো দেখ আমাদেরটুকু আমরা করে যাই, কারণ এই শুল্কমুক্ত গাড়ি পাওয়ার জন্য বিরাট তো চাইবেই। তো আইন বিধিবিধান যেগুলো আছে, চমৎকার আইন আছে। নূতন আইন অনেক কিছুতেই লাগে না। আমার সময় একবার ওই সময় 111-এর সময় বলল যে জরুরি বিধিবিধানের মধ্যে এনবিআরকেও ঢুকিয়ে দেবে, এটা করবে এটা করবে, ওই যে 111-এর সরকার। আমি বললাম যে আমাদের যেটুক আছে এটা বাস্তবায়ন করতেই তো কেমন পর্যন্ত সময় সুন্দর করা যাবে, দুদকও ওটা করতে পারবে, নূতন লাগবে না। কিন্তু সবাই নূতন করে একটা কথা বলে যে আসলে নতুন কিছু করার জন্য চিৎকার করে শুরু করে। তবে এবার আমি একটা ভালো দুইটা সাকসেসফুল অবস্থা দেখছি এই সরকারের। একটা হইল, যদি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়াটা ক্রেডিট হয় তাহলে এই সরকার সেই ক্রেডিট নিতে পারে। কিন্তু এটার বিপরীতটা আমি বলি, যে যমুনাতে যেই ফরেন সার্ভিস একাডেমি যেখানে বসে তারা বৈঠক করে সম্মেলন করে, সেখানে তো আইয়ুব খান বসত, আগে প্রেসিডেন্ট হাউস ছিল, কেমন, পরে গণভবন হইল, তারপরে ফরেন সার্ভিস একাডেমি হয়ে এখন সেখানে বলে। তো ওই সময়ও যদি এরকম বিল্ডিং ভেঙে দেওয়ার রেওয়াজ থাকতো, বলতো যে আইয়ুব খান বসছে, ইয়াহিয়া খান আসছে, এখন এটা ভেঙে ফেলো, তাহলে এনারা বসতেন কোথায়? তো এটা যদি ক্রেডিট হয়, একটা বড় ক্রেডিট হয়েছে। আরেকটা ক্রেডিট এই সরকার আমি দেখলাম চমৎকার একটা কাজ হয়েছে, সেটা হইল সবে পড়াতে এবার কোনো ফটকার আওয়াজ হয়নি। আমার কাছে এটা তাজ্জব লাগলো, এবং শুধু তাজ্জব লাগলো আমার এলাকাতে না, আমি বস্তির পাশে থাকি, একটা ফটকা ফুটে নাই। আমি পরে সকালবেলা একটা ইটালিয়ান হোটেলে ভাত খাইতেছিলাম, 1 বছর থেকে বড় ইচ্ছে ওদের ভর্তা টর্তা দেখলে লোভ হয় খাবো, ওটা খেতে বসে ওখানে যারা গাড়ির হেল্পার ড্রাইভার খাচ্ছিল তাদের জিজ্ঞেস করলাম আপনারা তো বরে বেরোইলেন, ফটকা আওয়াজ। একজন বললো যে তাজ্জব, আমি 40 বছর ঢাকাতে আছি, ফটকার আওয়াজ সাথে না, এবার কোনো ফটকা শুনলাম না। তো এটারকে যদি আপনি বলেন এই সরকারের একটা ক্রেডিট, যে কারণে ফটকা সাপ্লাই হয়তো বর্ডার দিয়ে আসে নাই, কিংবা অন্য ধর্মীয় অনুশাসন গ্রুপ যেটাই হোক যেভাবে করছে, এটা হচ্ছে। বাকি একটা জিনিস এর প্রসঙ্গে আমাকে একজন কলেজ অধ্যাপক বললেন, বলে যে একটা জিনিস যদি স্যার এবার করা যায় চমৎকার হবে, সেটা হইল এই যে হলে নকল করে সামনে যে পরীক্ষা আসতেছে, এই নকলের আগের সময় ওরা করছে,
ছাত্রলীগের। এখন কারা করবে, বিনা পরীক্ষা পাশ হয়েছে, সেটা নকলটা যদি বন্ধ করা যায় তাহলে বোধ আরেকটা ক্রেডিট হইতে পারে। কিন্তু আইনের কথা আপনি যেটা বলছেন, সংস্কারের যে আইনগুলো আছে, কিছু সংস্কার রিপোর্ট তো আমার কাছে আছে। আর এই সংস্কারগুলো কারা করতেছে? কোনোটার জন্য আপনি বিদেশ থেকে লোক নিয়ে আসছেন, এর আগে তত্ত্বাবধায়কের সময় বিদেশের লোক নিয়ে আসছেন যারা দেশে থাকে না, দেশের কাজ করে না, অনুপযুক্ত। কিছুটা আছে এগুলা সবসময় তো এইসব চিৎকার করতেছে দুর্নীতির জন্য যারা আছেন, উনি তো ট্রান্সপারেন্সি টিআইবি নিয়ে কথা বলছে। আমাকে 2 সংস্কার কমিশনের নেতারা টেলিফোন করে ডাকছিলেন আমার মন্তব্য দেওয়ার জন্য। আমি বললাম যে দয়া করে মাফ করে দেন। নাম বললেন না, যে আপনারা তো এই লাইনে বহুদিন কথা বলতেছেন এবং রাষ্ট্রপতির বিশিষ্ট লোক ডাকলেও আপনারাই কজন থাকেন, 500 জন। তো আপনারা যেটা করবেন, সুপারিশ আপনাদের আমার কাছে গ্রহণযোগ্য নয়, সুপারিশ বাস্তবায়নটা গ্রহণযোগ্য। ওটা বাস্তবায়ন কি করবে? সুন্দর কথা আপনি লিখে দিয়ে চলে যাবেন, কাজটা কি হবে? এই সুপারিশ যতগুলো আসতেছে, হ্যাঁ, টম ডিক হ্যারি যেসব কমিশন যারা দিচ্ছে, এরকম আমাকে বসাই দেন, আমি এক গাদা দিতে পারবো। আপনি যে সেনাপ্রিয় লোক বসাই দেন, যে হে অনেক কিছু লিখবে, আরেকজন লিখবে, কিন্তু হাউ ইউ উইল ইমপ্লিমেন্ট দ্যাট ইজ রাজনৈতিক দলগুলা বা রাজনৈতিক সরকারই করতে পারবে। রাজনৈতিক সরকার যদি করতে পারত, যদি করার সদিচ্ছা থাকতো, পারে, করবে কিনা, করে না, করতো যদি, তাহলে শাহাবুদ্দিন সাহেব যে এখন আনলো 3 জোটের রূপরেখা, সেই সময় সেটা বাস্তবায়ন কেন করলে না? রাজনৈতিক সরকার চেয়ারে বসার আগেই তো এখন যারা ক্ষমতায় আসবে এরকম একটা আশায় আছে, তাদের কর্মকাণ্ড আমরা দেখা শুরু করে দিচ্ছি। এই যে জায়গা জমির কথা যিনি বললেন, আমার গ্রামে আমার ছোট্ট একটু জায়গা, ছাত্রলীগের এক পান্ডা আমার প্রতিবেশী, সে আগেই বিক্রি করার সময় যেটুকু আমার সীমানায় পড়ছে এটা বিক্রি করে ফেলছে, এই 2-3 ডিসিমেল হবে। তো ওর আমলের তো ভয় আমরা নিতে পারি না, কারণ ও কিছু কথা বলতে গেলে একসাথে কত মোটরসাইকেল কত আসে, আমার কাছে কেউ নেই। এখন আমি ভাবলাম সিচুয়েশন বদলাইছে, ওইটা যাব, কিন্তু আমার ওখান থেকে লাইট দিল, বলে যে ওরা সব একজোট আছে, এটা নিয়ে আর চিন্তা করেন না, যেমনি আছেন নিরিবিলি থাকেন, জানের খতরাতে যাইয়েন না, যাদেরকে দূরবীন বলছেন তারাই তো এখন এদের সাথে একজোট হচ্ছে। আবার এরা বিচার করতো, যেটা সালিশ বললেন, গ্রামের সালিশে টাকা নিয়ে, সেটা আগে নিত এক গ্রুপ, এখন আরেক গ্রুপ নিচ্ছে, মান সম্মান পিঠে, মান সম্মান ধ্বংস করছে, সেটা আরেকটা হচ্ছে। তা আপনি করবেন কি? হ্যাঁ, একটা জিনিস আমি কিন্তু সাপোর্ট করি, আমাকে অনেকে পছন্দ করে না, যে ইউনূস সাহেবকে 5 বছরের সময় এখনো দেন। উনি কেন চলে যেতে চাচ্ছেন এত সকাল? সংস্কারগুলা কিছু উনি বাস্তবায়ন করুক, যেটুক পারে, তারপরে করুক। আর ছাত্রদের রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে যারা কথা বেশি বলতেছে, যে কিংস পার্টি, এটা আরে কিংস পার্টি কে নাম হয়েছে? খোদ জিয়াউর রহমান তো নিজে মার্শাল ল দিয়ে এসে বসে রাজনৈতিক দল করছে, সেটা প্রতিষ্ঠিত করছে। এরশাদ তো মার্শাল ল দিয়ে এসে বসে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছে। তো তারা যদি গুলি করে, লোক মাইরা বা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, রাজনীতি করে, দল প্রতিষ্ঠা করে টিকা রাখতে পারে, এই বাচ্চা কাচ্চারা এখন এত কিছু করলো, এতজন মারা গেল, তাদের একটা শখ আছে না রাজনীতি করার? তো তারা যদি একটু ক্ষমতা থাকে, রাজনীতি করে এত না করার কি আছে, করুক না। না, এটা তো কেউ বলছে না যে তারা, না, বলতেছে যে ক্ষমতা থেকে সরে আসে কেন করবে? উনিরা তো ক্ষমতা থেকে করেছে, জিয়াউর রহমান এবং এরশাদ তো ক্ষমতা থেকে করেছে, ওরা কি সরে করছে নাকি? তো এরা 2-3টা বাচ্চার ক্ষমতায় আছে, ওরা একটু থাকলে কি অসুবিধা, করুক না। তবে আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে মানে ক্ষমতা এনজয় করতে চাচ্ছে না বলে সরে যেতে চাচ্ছে। কে বলছে? ইউনূস সাহেব পাচ্ছেন না। আমি প্রথম উনি শপথ নেওয়ার পরে আমি এক টিভিতে বলছিলাম হি ইজ পাওয়ার লাভার, উনি ক্ষমতা চান বিদায় তো আসছেন, এভাবে আসছেন। হ্যাঁ, তো এখন উনি পারতেছেন না দেখে সরে যাচ্ছেন, এটা সেটা ভিন্ন জিনিস। ক্ষমতাটা এনজয় করতে চাচ্ছেন না। আপনি ওনার মনের কথা জানেন নাকি? উনি পেরে উঠতেছেন না এখন, এখন পেরে উঠছে না, সেটা নিয়েও আসলে একটা বিতর্ক রয়েছে। জনাব নূর খান, আপনার কাছে মানে আগে জানতে চেয়েছিলাম যে ঐক্যমত্য কমিশনের আসলে সফলতা কিসের উপরে নির্ভর করবে? কারণ ডক্টর ইউনূস বলছেন যে তারা প্রথম অধ্যায় বাংলাদেশের, তারা যে গত 6 মাস চালালেন, যে তারা সফল হয়েছে। এখন এই ঐক্যমত্য কমিশন যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত্য তৈরি করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশটা সুন্দর হবে, এমনটাই সবাই আশা করছে। সব রাজনৈতিক দলকে কি একটা ঐক্যমত্য, একটা প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে? দেখেন, সম্ভব হবে কি হবে না, যদি সম্ভব হয় তবেই আশাবাদী হতে পারি। কিন্তু ইতিমধ্যে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা সবাই চাই ঐক্যমত হোক, এটা সত্য কথা। কিন্তু দেখেন তো এইবারের আন্দোলনে কত রকম
শক্তি, সামাজিক শক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, বা কত ধরনের গোষ্ঠী যুক্ত হয়েছে, তারা কি সব একই লক্ষ্যে একই আদর্শে লালিত? না। মোটা দাগে যদি বলেন তাতেও না, যে ঠিক আছে মোটা দাগে 4-5টা বড় দল, তাও না। এখানে কিন্তু অনেক ধরনের শক্তির সমাবেশ ঘটেছিল, এবং সেই জায়গার থেকে ঐক্যমত তৈরি করা মানে এই কমিটির প্রধান কাজ। কিন্তু কতটা সফল হবে এটা নির্ভর করবে হচ্ছে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, এরকম শক্তি যদি ডমিনেট করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা ইতিমধ্যে 6 মাসে কিছু ওই যে আলোচনাগুলি ভাই করছিলেন, এটাকে তো অস্বীকার করার উপায় নাই। যে বিভিন্ন গ্রামে গঞ্জে, কথাটা আমিও তুলেছি, আরে ভাই বোয়ালমারি একটা ফরিদপুরের থানা, সেখানেও বিচার টিচার যেভাবে হচ্ছে শুনতেছি তো খবর, তো এরকম খবর তো সারা বাংলাদেশে এখন দেখছি মিলিয়ে, যে এরকমই ব্যবস্থা হয়ে গেছে, ক্ষমতার মানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তাহলে যদি এই ধরনের শক্তিরা এটা করতে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে সরকার চালাচ্ছে কিভাবে? সরকার কিভাবে আমি বলবো যে সরকার দৃশ্যত ভালো চালাচ্ছে, এটা বলার কিন্তু আর সুযোগ থাকছে না। তবে এটা ঠিক যে ডক্টর ইউনূস সাহেব যেই কাজটি শুরু করেছেন, এই যে ঐক্যমত্যের জন্য একটা কমিটি করে সব রাজনৈতিক দলকে নিয়ে আলাপ আলোচনা করা, এইটার সফলতা যদি আনা যায়, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, যদি সফলতা আনা যায়, যদি আবারও বলছি যদি সফলতা আনা যায় তাহলে খুব ভালো সংবাদ। কিন্তু সফলতা আসার সম্ভাবনা এখনই বলে দিচ্ছি খুব বেশি দৃশ্য তো দেখছি না। কেন? গত 6 মাসের রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি খেয়াল করেন, আমি একেবারে নাম ধরে ধরে বলতে পারি, জামাত শুরুতে যে বক্তব্য দিয়েছিলেন জামাতের আমির, প্রথম 1-1.5 মাস সেই জায়গায় কি উনি আছেন? উনি এখন সম্পূর্ণ অন্য জায়গায় শিফট করে ফেলেছেন। ঠিক বিএনপি যে অবস্থানে ছিল সেই জায়গায় কি আছেন? দ্রুত শিফট হয়ে যাচ্ছেন। তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে কোথায় যেন একটা আশঙ্কা, যদি এই ধরনের সরকার দীর্ঘায়িত হয়, মানে সময় বেশি ক্ষেপণ করে, সময় নেন, তাহলে হয়তোবা এই রাজনৈতিক শক্তিগুলো দুর্বল হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা রয়েছে। অন্য শক্তি আসবে, এক। এই তো 2 নাম্বার হচ্ছে পরিবেশ পরিস্থিতি, যেমন কোথার থেকে কে ডাক দেয়, কার বাড়ি ভাঙে, কে ইয়ে করছে, এটা কিছুই বোঝা যাচ্ছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা খুব বেশি দিন কিন্তু দেশে চলার সুযোগ নেই। এই যে গরু নিয়ে হই হুই হই হুই করতে করতে কোরবানি দিচ্ছে, মানে এগুলি কোথার থেকে হচ্ছে, কি হচ্ছে, কেউ কিন্তু বুঝতে পারছে না। ফলে এইরকম একটি অবস্থায়, অসহিষ্ণু অবস্থায়, মানে 15 বছর আমি স্বৈরাচারকে একভাবে দেখেছি, কিন্তু আমার মস্তিষ্কে যে, প্রতিটি মানুষের মস্তিষ্কে যে ফ্যাসিজম ঢুকে গেছে, আমাদের ভিতরেও যে ফ্যাসিজমের চরিত্র। না, আপনি যে ঘটনাগুলোর কথা বললেন এটাকে তো অস্বীকার করার উপায়, অনেকে হয়তো বুঝতে পারছে না, সরকারও কি বুঝতে পারছে না এই ঘটনাগুলা, বা এগুলার না বোঝার তো কোনো, যে না বোঝার, আমার মতো মানুষ বা ওনার মতো মানুষ যদি এটা বুঝে থাকেন, তাহলে সরকার এগুলো সরকার না করছে বোঝার না তো কেন? কোনো কারণ নেই। যেমন যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, আমি শাহবাগ ধরি বা প্রেস ক্লাব ধরি, যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই সরকার মনে হয় যে একটু দেরিতে রেসপন্স করছে, এরকমের কেন হওয়া, মানে 6 মাস পরে এসে রোল নিতে পারছেন না। একটা কারণ তো, একটা দৃশ্যমান কারণ আছে, সেটা হচ্ছে পুলিশি ব্যবস্থাটা তো ভেঙে পড়ছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, সেনাবাহিনী যত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন আর যাই দেন, কোথায় যেন তাদের একটা শঙ্কা আছে, একটা সন্দেহ আছে, বা অসহযোগিতা আছে, যেভাবে আমরা বলি, এই 3টা জিনিস দিয়ে বলা যায়। ফলে সরকার দৃশ্যত যেভাবে মানুষের নিরাপত্তা এবং সরকার পরিচালনা করা দরকার, সেই জায়গাটিতে কিন্তু দুর্বলতার বহিঃপ্রকাশ। আপনি দেখেন অনেকের বিরুদ্ধে অনেকে অভিযোগ আসছে, অনেক আমলাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নিয়ে কতটুকু আসছে আপনি বলেন তো? স্বরাষ্ট্র সচিব কেউ কি অব্যাহতি পাওয়ার উপায় আছে এই গুম খুনের জন্য? র্যাব এবং পুলিশ যে গুম খুন করেছে, স্বরাষ্ট্র সচিবরা কি অব্যাহতি পাওয়ার সুযোগ আছে তাদের? একজন নিয়ে কোনো প্রশ্ন আমরা করেছি এখন পর্যন্ত যে এই সময়কার স্বরাষ্ট্র সচিবরা কি জবাব দিবেন? ওনারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকতেছেন। অথচ ওনাদের কিছু মানুষের জন্য সমস্ত আমলাকে দোষ দেওয়ার সুযোগ নাই। আমলাদের ভিতরেও যেমন চক্র তৈরি হয়েছিল, বাহিনীগুলির ভিতরেও হয়েছিল, ইন্টেলিজেন্স এজেন্সিগুলির ভিতরে হয়েছিল, এক একটা চক্র। এই চক্র নিজেদের সুবিধা নিয়েছে, আর শেখ হাসিনা
জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে শেখ হাসিনারও 12টা বাজায় দিচ্ছে। যাকে বুঝতে দেন। এই জায়গাটা আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চান অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং জনাব নূর খান, মানবাধিকার কর্মী। জনাব বদিউর রহমান, বিরতির আগে নূর খান বলছিলেন যে র্যাব, পুলিশ বা স্বরাষ্ট্র সচিব এই পর্যায়ে আসলে কারোর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হয়নি বা নেওয়া যায়নি, একটা চক্রের কথা উনি বলছিলেন। আপনারও কি মনে হয় যে এই চক্রটা সরকারের থেকেও শক্তিশালী? সরকার পরিবর্তন হতে পারে, বাট এই চক্রটা ভাঙা আসলে সম্ভব না কারোর পক্ষে। বিষয়টা কি সেরকমের? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি নিজে তো ওই দলের একটা চাকরিজীবী ছিলাম। না, আপনি চাকরিজীবী ছিলেন, আপনি কি চক্রের মেম্বার ছিলেন? তা তো না। না, চক্রের মেম্বার হতে পারলে তো আমার প্রমোশন হতো, আমার 4বার 5বার বাদ দিত না। হ্যাঁ, কারণ আমি কোনো চক্রের ছিলাম না বিদায়ী। সালাউদ্দিন ইউসুফ যখন স্বাস্থ্যমন্ত্রী, আমি হেলথের ডেপুটি সেক্রেটারি, আমাকে রুমে বসতে দিত না, বের করে দিত, বলে যে এটা ডেফিনেটলি বিএনপি। কারণটা কি? কারণ হইল ছাত্রলীগের ফান্ডাররা একটা ফাও ঠিকানাবিহীন টেন্ডার করলো, তো সেটার ইন্সপেকশন করলো আমার কাছে। আমানুল্লাহ সাহেব প্রতিমন্ত্রী আমাকে ইন্সপেকশন করতে দিল। আমি বললাম যে এটা বোকাস, ওটা ঠিকানা কিচ্ছু নেই, বের করে দে। তাহলে ওদের স্বার্থ হয় না, আমাকে বের করে দে। আবার বিএনপি খন্দকার মোশাররফ সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী হয়ে আসলেন, ফজলুর রহমান সাহেব তখন স্বাস্থ্য সচিব, সেখানে বলে যে বদিউর, ওরা আপনার পিছনে কেন লাগছে? ওরা কারা বললো, নাহলে কী ব্যাপার স্যার, বুঝলাম না। বলে যে না, আপনার তো বোধহয় রাখা যাইতেছে না। তো আমার একেবারে সচিবালয় থেকে বের করে বাদ বেচতে পাঠাই দিল হোটেল শেরাটনে, বিএসএল এর কোম্পানির সচিব। তো কোনো মনা হইতে পারলে, চক্র হইতে পারলে এটা হয় না। এবং খালেদা জিয়ার আমলে 4বার আমাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয় না। কারণ কি সেটা লিখে দরখাস্ত করেও পাই নাই। পদোন্নতি বঞ্চনা বই লিখলাম, তারপরে জবাব দেয় না। এখন তো পদোন্নতি না পাইলে একেবারে মন কিন্ন কিরে সোয়াল জব যাদের হয়ে গেছে, তাদের সমস্ত বকেয়া সহ কোথার থেকে কোথায় উঠে সবটা কি জাকির খানে রিপোর্ট করে দিলে হয়ে যাচ্ছে। তো আমি সামান্য বকেয়া চাইলাম, পরে সিনিয়রিটি পাওয়ার পরে তখন আমাকে ওই বিএসআর টিএসআরের নাম্বার কোড করে বললো যে ওই সময় তো আপনি সচিব পদে চাকরি করেন না, জ্যেষ্ঠতা দিলেও বকেয়া পাবেন না। এখন সময় কে কোনটা বদলায়। আমলাদের যেটা বললেন চক্রভাঙ্গা, আমলাদের চরিত্র নিয়ে আপনি কথা বললে আমার নিজের আমলারা আমার উপর খেপে যায়। আমলারা সহি যদি রাজনৈতিক নেতৃত্ব চালাতে চায়, তারা সহি থাকে। কিন্তু আমরা যখন টের পায়, সবাই তো আর বদির হবে না যে না নিজের নীতিতেই থাকবো, টের পায় যে সহি হইতে গেলে অসুবিধা, তখন তার আস্তে যেদিকে যাওয়া লাগে। ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন কোনো এক ডিসি সাহেব বঙ্গবন্ধুকে যখন হত্যা করলো, তখন অযথা, দরকার ছিল না, তিনি এবার তার সমস্ত অফিসারদের ডেকে বললে, দেখলেন তো আল্লাহর বিচার কিরকম টের পাইছেন? ধর্মের ডোল আপনা বাজে, এত অত্যাচার আল্লাহ সহ্য করে, বাস ঠিক করে দিল। আবার যে খালেদ মোশাররফের 3 দিন না কুটু কি একটা আসছিল, আবার ডেকে বলল যে ভাই রে, তখন তো বুঝেন নাই কি অবস্থা ছিল, এটা না বলে উপায় ছিল না, আপনাদেরকে বাঁচানোর জন্য আমার এটা বলা লাগছে। তখন প্রকৃত সত্য দেখলেন, আবার সেটা হইল। আবার যখন 7ই নভেম্বর ঘটে গেল, বাইরে বললেন না তো চাকরি করতে হইলে এগুলো মাইনে চলতে হয়। এখন আসল জিনিসটা ঘুরছে, এই যে শিবে যাবে, এরা সুবিধা মতো আসবে। এবং এরা করাপশনের বেলায়, রাজনৈতিক চক্রের করাপশনের বেলায় সেটা বললে আরও হাসবেন। ওই টেন্ডার, বড় টেন্ডার হবে, রাজনৈতিক মন্ত্রী মাঠে পোড়ো খাওয়া অনেক কষ্ট করে আসছেন, আইসা সেক্রেটারি সাহেবের ডাকলো, ডেকে বলতে, সেক্রেটারি সাহেব বুঝেনি তো, অনেক কাঠখই পরিয়ে আসলাম, একটু খেয়াল টেয়াল দেখেন। সেক্রেটারি সাহেব তো আমলা, এক একটা আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বিবর্জিত হয়, তাহলে এক একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। এটা খেয়াল রাখেন, কারণ ব্রেইনি মানুষ তো সবটা পারে। ডাইনাতে আলীর বক্তৃতা থাকবে আওয়ামী লীগের, বামাতে বাজাদের জাতীয় দলের বক্তৃতা থাকবে, এগুলো সব আমলাদের চরিত্র। তো এখন টেন্ডার যখন আসছে, সেক্রেটারি আমরাই আবার যাচাই করে যে উনি কি আমাদের টেস্ট করার জন্য এগুলো করতেছেন কিনা। হ্যাঁ, স্বাভাবিক, আমার সহ তো দেখতে পারে। বললো স্যার এগুলো কঠিন ব্যাপারটা। আবার ডাকলো, বলে যে সামনে ইলেকশন আছে না আমার, আবার 5 বছর পরে আবার ফান্ড লাগবে না,
পার্টির ফান্ড লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো যখন সেক্রেটারি একটু মনে হইলো যে উনি বোধহয় রিয়েলি মেন, বলে স্যার আপনি আসলে রিয়েলি মিন করতেছেন খাইকর্সার বিষয়ে? বলে যে হ্যাঁ। তো বড় এক টেন্ডার আসার পরে বললো যে ঠিক আছে স্যার 50-50 হবে আর কি। বলে সব দায়িত্ব আমার সই করবো, আমি 50%। বলে যে না, নিচের দিকে সবার জন্য 50% দেওয়া লাগবে, আর বাকি 50% আপনি পাবেন। আর তা না হলে আপনি নিজে সরাসরি যেটুক পারেন আদায় করে নেবেন, আমরা নিয়ম মাফিক কাগজ দেব। সব প্রসেস করে যখন ফাইল গেল মন্ত্রীর কাছে, খাম যায় নাই 50%-এর, উনি রাগে নট অ্যাপ্রুভ লিখে দিল। সেক্রেটারি এবার দূরে গেল, স্যার কথা কী ছিল? কয় ওইটা কই? বলে যে ওইটা তো স্যার সময় আছে, কারণ ঘুষেরও একটা গুড উইল আছে, এটা হজম করতে হবে। ওয়ার্ক অর্ডার যাবে, কন্ট্রাক্টর কাজ করবে, আরও 6 মাস যাবে, সাংবাদিকদের কোনো কিছু বিরুদ্ধে লিখে কিনা দেখতে হবে, প্রধানমন্ত্রী অফিস থেকে কোনো কিছু আসে কিনা দেখতে হবে। যখন সব সেটেল হয়ে যাবে তখন এটা খাম আপনি পেয়ে যাবেন, আমার কাছে আছে। বলে এখন কি করব? মন্ত্রী তো মাথায় তো আর হয় না, আমলা তো শয়তান। বলে স্যার কোন কলম দিয়ে নট অ্যাপ্রুভ লিখছেন? তো ওই বাক্সর থেকে নিয়ে বলে যে টির পাশে ছোট্ট করে লাগেন, এটা আমি গল্প আগেও একবার বলছিলাম, ইটা লিখে দেন। বেচারা মন্ত্রী আর কিছু বুঝে নাই, বলে যে স্যার বাকিটা চলবে। এখন টির পাশে দেওয়ার ফলে তো নোট অ্যাপ্রুভড হয়ে গেল, পাশে লাগে নট অ্যাপ্রুভ ছিল, এখন নোট অ্যাপ্রুভড হইল। তো আপনি আমলাকে যদি ঠিক মতো চালাতে না পারেন, ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আমি 2টা অনুষ্ঠানে এবার টিভিতে আমার সাথে 2জন রাজনীতিবিদ বলছিলেন, ইনসিডেন্টালি 2জনই বাজাদের বড় নেতা। তারা তো আমলা শুনলে গা জ্বলা চলে। আমি যে বলি নাই এমন কথা বলে ফেলতেছে, আপনি আগে এক দল খাইলো, আরেক দল খাইলো, আপনি রিউন করেন, এখনই রিউন করে দেখেন, এটা বলি নাই তো। বলছি এক দল গেছে, এখন আরেক দল ক্ষমতা পেয়ে যাবে, আসতেছে, খাবের কথা বলি নাই। আরেকজন তো বললো যে আমার বই লেখা প্রসঙ্গে কথা হলো যে 3টা বই আছে, এরকম বলে যে হারে এখন সময় আমলার কাছে পড়তে হয়। আপনি আমলাকে কন্ট্রোল করার জন্য রাজনীতিবিদের মন্ত্রিত্ব এবং নেতা যিনি থাকবেন, তিনি কতটুক সহি থাকবেন, এই আমলার চাইতে তিনি কতটুক ভালো বুঝবেন। কারণ আমলার কোনো নিজস্বত্ব নাই, এটা পানির রূপ, যে সরকার আছে সেই সরকারের রূপে থাকে। তাহলে এই চক্রটা ভাঙা বা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের উপরেই আসলে এই এক্স্যাক্টলি, ইয়েস, সকল ক্ষেত্রেই ইয়েস। কারণ পলিটিক্যাল মাস্টার্স আর ব্যুরোক্রেটিক সার্ভেন্টস 2টা জিনিস থাকবে। রুলস অফ বিজনেস অনুযায়ী পলিটিক্যাল মাস্টার্সের সর্বমোট ক্ষমতা। একটা আমলা বড়জোর কি করতে পারে, আমি ছোট্ট 2টা উদাহরণ দিই, ভালো লাগবে আপনার। সেটা হইল আমলা অন্যায় কিছু হইলে তুলে ধরতে পারে। যেমন এরশাদ সাহেবের কাছে শিক্ষা সচিব ছিল বড় জালাল, কাজী জালাল। উনি একটা ব্যাচের লেট আউট সুপারিশ পায় নাই, তেমন 353 জন এডুকেশন ক্যাডারের ওদের নিয়োগের জন্য একটা সামারি নিজে জালাল সাহেব পকেটে করে নিয়ে সই করে নিয়ে আসছে, যে নতুন করে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিতে গেলে সময় লাগবে, দেরি হবে, কলেজগুলো ক্ষতিগ্রস্ত হবে, অতএব আগের পরীক্ষায় এরা পাশ করেছে কিন্তু পদ স্বল্পতার কারণে আসতে পারে নাই, এদেরকে নিয়োগ দিয়ে দাও। এই সামারি যখন এরশাদ সাহেব অ্যাপ্রুভ করে দিল, আসলে শামসুল হক সিসি সাহেব এস্টাবলিশন সেক্রেটারি, উনি নিচে পাঠাই দিলেন যে হ্যাঁ জারি করুন। আমি ডেস্ক অফিসার, মাত্র ডেস্ক অফিসার, আমি এটাতে না করলাম যে এটা দেয়া যাবে না। তখন তারা এডিশনাল সেক্রেটারি সাহেব বললো কেন? আমি প্রেসিডেন্ট সাহেব যেটা অ্যাপ্রুভ করছেন, কাজী জালাল সাহেব তার সুবিধার জন্য রুলস অফ বিজনেস ব্রেক করে অন্যায়ভাবে এই সামারি পাস করিয়েছেন। কারণ যদি এখন ওনার এডুকেশন ক্যাডার থেকে 353 জন লেফট আউট থেকে দেয়া হয়, তাহলে পুলিশ চাইবে যেগুলো পাস করছে পায় নাই তাদেরকে দিতে হবে, আনসার চাইবে, ফ্যামিলি প্ল্যানিং চাইবে, প্রশাসন তো অলরেডি 650 বেস তখন স্ট্রাইক করতেছে, অনশন করতেছে, তারা চাইবে। তাহলে তো আর সামনে 10 বছর বিসিএস পরীক্ষা লাগবে না। বিসিএস পরীক্ষাটাই হইল এমন যে ভালোগুলা বেছে নেবে, খালি পাস করলে হয় না। তো পরে বললে যে এখন কি করতে হবে, আমলার কাজ হইল প্রেসিডেন্টের কাছে এটা তুলে ধরা। তিনি যদি আবার বলে যে না থাকবে, তখন আমরা আবার যখন সবটা করে আমার উপর রাগ হয়ে গেল, আপনার এডিশনাল সেক্রেটারি রাগ হইল, ইউসুফ হায়দর সাহেব, সিসি সাহেব রাগ হইল। সামারি দেওয়ার পরে কিন্তু এরশাদ সাহেব তখন তার পূর্বের অনুমোদন বাতিল করে দিল। আমি একটু জনাব নূর খান, এই যে এতক্ষণ আপনারা মানে আমলাতন্ত্র নিয়ে অনেক নিজের অভিজ্ঞতা বললেন জনাব বদিউর রহমান, এই আমলাতন্ত্র বা এই পুলিশের এই চক্রটা যদি ভাঙা না যায়, তাহলে জুলাই বিপ্লবের আন্দোলন বা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে? একটু আবার গ্যাপ থেকে যাচ্ছে, শুধু পুলিশ বা আমলা না,
সব পেশার ভিতরে এই চক্র ছিল এবং রাজনীতিবিদদের ভিতর ছিল বড় আকারে। কারণ নীতি নির্ধারক তো তারা, সমস্ত নষ্টের মূলটা ওখানে রাজনীতিতে। হ্যাঁ, ফ্যাসিজমটা কিভাবে আসছে আপনি দেখেন। অন্যরা তো সুযোগগুলি নিবে, কিন্তু সেই সুযোগ যাতে না নেয়। আমার জনগণের প্রতিনিধিকে পলিটিশিয়ান, এক্স্যাক্টলি। ওখানে আমলারা তো জনগণের প্রতিনিধি না। এইখানেই হচ্ছে আমাদের বোঝার ক্ষেত্রে ভুল। এবং আবারও বলছি যে সবকিছু নির্ভর করবে দিন শেষে রাজনীতিবিদদের উপরে। যেমন ধরেন ক্ষমতার ভারসাম্য বিষয়টা খুব জরুরি। এটার জন্য খুব বেশি যে আপনার অপেক্ষা করতে হয় সেটা না, যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কি থাকবে, প্রেসিডেন্টের ক্ষমতাটা কি থাকবে, ভারসাম্যটা কিভাবে হবে। এরকম ছোট ছোট কিছু বিষয়ে সমাধান দিতে তো 1 থেকে 2 বৈঠকই যথেষ্ট। আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল আছে যারা এটার বিরোধিতা করবে। তো এই জিনিসগুলি নিয়ে যদি এখন ঐক্যমত, আমার কথা হচ্ছে ক্ষুদ্র পরিসরে ঐক্যমতটা হোক না, তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাই। একদিনে কিন্তু সব বিষয় নিয়ে ঐক্যমত হবে না। যেমন অর্থনীতির বিষয়টা এখন অগ্রাধিকার দিতে হবে, বিচারের বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। এই যে স্বৈরশাসন বলতেছি, এখানে দাবড়াই বেড়াচ্ছি ওখানে, এগুলি দিয়ে কোনো লাভ হবে না যদি স্বৈরশাসকের মানে আইন বহির্ভূত কাজগুলিকে চিহ্নিত না করতে পারেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলি কারা করেছে, কিভাবে করেছে, কার দায়, এগুলি যদি চিহ্নিত করতে না পারেন, শুধু যদি আপনি অন্যান্য বিষয় নিয়ে দৌড়ান, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি যে এই যে স্বৈরাচার বললেন, ফ্যাসিজমের কথা বললেন, সেটার কিন্তু আর সেই কথাগুলি মূল্যহীন হয়ে যাবে। এবং আপনি কিভাবে ফ্যাসিজমের থেকে দেশকে বাঁচাবেন, ফ্যাসিস্টের বিচারটা করেন না। এবং সে বিচার নিয়েও তো আমরা দেখলাম যে একটু বিতর্ক তৈরি হয়েছে, যে রায় কবে হবে একজন বলছেন, আবার এই জায়গাগুলিতে হ্যাঁ ঐক্যমত করেন। এখানে যেই ক্ষমতায় আসুক না কেন তারা এই কাজগুলি করবে। এখন এইটা কি প্রিন্টেড আকারে মানে ঐক্যমত্য হয়ে থেকে জাতির সামনে তুলে ধরা উচিত? আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুই জাতির সামনে এখন তোলার ব্যাপার আছে। জাতীয় নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলা উচিত। কেমন? যেমন ধরুন এই মুহূর্তে আমাদের দেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিশেষ একটি দেশ থেকে, এইটাও কিন্তু আসলে ভালো ইঙ্গিত দিচ্ছে না। আমাদের যে কোনো বিষয়ে যে অগ্রগতিগুলি, সেটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে অগ্রগতি না বলি, যে কোনো বিষয় নিয়ে এমনভাবে অপপ্রচার চালাচ্ছে যেটা কোনোভাবেই নৈতিক জায়গা থেকে সমর্থন করার কোনো সুযোগই নাই। যেমন ধরেন আমরাও তো মানে অন্য দেশ সম্পর্কে রিপোর্ট করার অধিকার রাখি, কিন্তু আমাদের রিপোর্ট তো ইয়েলো জার্নালিজমের পর্যায়ে পড়ার উচিত না। আমরা সেটা করার চেষ্টাও করিনি। এবং দেখেন এই দেশ নিয়ে এখন যেটা হচ্ছে, যে কোনো ঘটনায় আমি দেখছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে স্বৈরাচার আশ্রয় নিয়েছে, সেখান থেকে এমন ধরনের অপপ্রচার চালানো হয় যেটি কোনোভাবে সমর্থন করার কোনো সুযোগই নেই, বা বিশ্বাস করা বা ওইটাকে গ্রহণ করা সুযোগ নেই, বা ওইটাকে হজম করা সেই সুযোগ কিন্তু নাই। কিন্তু সেটা কাউন্টারকে আমরা দিতে পারছি। আমরা এই জায়গাটিতে দুর্বলতা আমাদের ভিতর আছে। কারণ ওই যেহেতু আমরা সবাই একভাবে দেখছি না বিষয়টাকে, আমাদের ভিতরে বিভাজনটা কিন্তু এখনো খুব বড় আকারে রয়ে গেছে। আমরা এখনো ভিত্তি ৭১কে কিভাবে দেখব সেটার ব্যাপারে ঐক্যমত হচ্ছে না। আমরা দেখছি এক একজন এক একভাবে এখানে বিশ্লেষণ দাঁড়া করাচ্ছে। আমি শেখ হাসিনার অপরাধ বা যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করার কোনো সুযোগ দেখি না, কিন্তু যে ব্যক্তি এটার ভিতরে নেই তাকেও আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। এখন এই যে আপনি ভারতের কথা সরাসরি বললেন, আগামীতে যারা রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবে তাদেরকেও তো আসলে এই ভারতকে মোকাবেলা করতে হবে। আপনার মনে হয় যে ডক্টর ইউনূস থাকা অবস্থায় ডক্টর ইউনূস যেভাবে মোকাবেলা করছে, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এইভাবে মোকাবেলা করার, আমার কাছে এই জায়গাটাতে শক্তি পাবে সন্দেহ। আমি সন্দেহ পোষণ করছি। কারণ দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা গত কয়েক যুগ ধরে ভারতের মুখাপেক্ষী যেভাবে হয়ে বসে আছে। আপনি দেখেন, ভাবেন তো একবার যে ভারতের একজন সচিব, পররাষ্ট্র সচিব, সে এসে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে মানে চাকা ঘুরিয়ে দিল। এরশাদ সাহেবকে নির্বাচনে নিয়ে আসা, খেয়াল করে দেখেন তো। ওই যে পররাষ্ট্র সচিব ছিল কি ভদ্রমহিলা, সুজাতা সিং, এই কথাটা তো দিবালোকের মতো সত্য। এবং এটাও সত্য যে বাংলাদেশের ৫ই আগস্টের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানে অনেক রাজনীতিবিদ
মনে করতেন যে ভারতীয় সমর্থন ছাড়া কোনো কিছু করা যাবে না, নির্বাচন করা যাবে না, আন্দোলনে জয়লাভ করা যাবে না, সরকার গঠন করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না, এরকম একটি মানে ইয়ের মধ্যে কিন্তু আমাদের বসবাস। বাস্তবে কি সেরকমই পর্যায়িত ছিল? জনাব বদিউর রহমান, আপনার কাছে যদি জানতে চাই যে বিগত আওয়ামী লীগ সরকার তো পরিস্থিতিটাকে সেদিকেই নিয়ে গিয়েছিল, যে ভারতের মুখাপেক্ষী হওয়া, ভারত ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। আমাদের দুঃখ হলো আমরা যে জায়গায় আস্থা রাখি যে রাজনীতিবিদ আসলে চেঞ্জ হবে মনে করি, কিন্তু অবস্থা হয়ে যায় যে যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। আপনার খেয়াল থাকবে শেখ হাসিনা প্রথমবার 19 বছর পরে ক্ষমতায় আসা, 21 বছর পরে না, 21 বছর পরে ক্ষমতায় আসার সময় মাথায় পাগড়ির মতো একটা পট্টি বাঁধা বলছিল যে একবার ভোট দিয়ে দেখেন না। তো ভোট দিয়ে দেখার পরে এটার ব্যাখ্যা পরে কিভাবে হইল, দেখেন না কি করি এখন। টোটাল এখনো বাংলাদেশের দুইটা বড় দলের রাজনীতি তো পরিবার কেন্দ্রিক। আপনি আলীর পোস্টারগুলোর মধ্যে কি দেখতেন, বঙ্গবন্ধু, আচ্ছা জাতির পিতা হিসাবে ওনাকে না হয় দেখাইতো, তারপরে যাইয়া এই মাঠ কামালের, এই মাঠ জামালের, এবং জাতীয়ভাবে ওই যে শেখ রাসেলের জন্য জন্মদিনও পালন করলো জাতীয়ভাবে, পারিবারিক দল হয়ে গেল। এতে একটা ভালো হয়েছে, এখন যদি তারেক জিয়া আসে তাহলে কোকোর জন্য আবার রাষ্ট্রীয়ভাবে করতে পারবে, নজির আছে বলে সেটার একটা পথ হয়তো সুগম করলো। পারিবারিক দল হয়ে যায় সবটা নিজেদের। এখন যে নামগুলা বদলাচ্ছে না, যে এতগুলা বিশ্ববিদ্যালয়ের নাম ওই যে জায়গার নামে আসতেছে, একেবারে পুরা পরিবার হয়ে গেল। বন্দনা তখন অবস্থা হয়ে গেছে সবাই যতই করো শেখ হাসিনার বন্দনা, যতই করো মন্দনা। ঠিক এটা যে আবার আসবে না, কারণ বাকি দল যেটা সেটাও তো পারিবারিক দল, সেখানে তো পরিবারের 3 জনের ছবি সবসময় ফুটে উঠতেছে। তারা স্বামী স্ত্রী বা ছেলে এভাবে আসতেছে। আপনি দলের মধ্যে যদি গণতন্ত্রায়ন না আসে, আন্ডা বাচ্চা যদি বড় তাড়াতাড়ি সব সিনিয়র ডিং দিয়ে উঠে যায়, তাহলে বা এখানে যদি এক নায়কত্ব থাকে, তখন দেখবেন যে চক্র আবার ঘুরে উঠবে। ক্ষমতা সবসময় একটা চক্রের কাছে থাকে। ওই চক্র যদি মনে করে যে আমার আবার ইন্ডিয়াকে এইবার যদি এই চক্র থেকে বেরোতে না পারে, মনে করে যে ইন্ডিয়াকেই দরকার, তখন দেখবেন তারা আবার সেখানেই ঢুকবে। আমার সময় একবারে শেষ দিকে 1 মিনিটে যদি নূর খান বলেন যে এই চক্র থেকে যদি বেরোতে না পারি, তাহলে এই যে জুলাই বিপ্লবের যে আমরা স্পিরিটটা বলি, এটা তো আসলে ব্যর্থ হবে এবং আগামী দিনের বাংলাদেশটাও আমরা সুন্দর পাবো না। এই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। আমার মনে হয় এই জায়গায় আমরা যারা আছি বা যারা দেখছেন টিভি, সবাই একই জিনিস পোষণ করেন যে এই জায়গার থেকে যদি আমাদের বেরিয়ে আসতে আমরা না পারি, তাহলে এই দেশকে এগিয়ে নেওয়া যাবে না, এই দেশের গণতন্ত্র নিরাপদ হবে না, মানবাধিকারের তো প্রশ্নই আসে না। দেখেন, গত 16 বছর যেই জিনিসগুলি হয়েছে, এটা কিন্তু বারবার টিভির সামনে অনেকে বলছেন যে এই অপরাধ হয়েছে, কিন্তু একটা সেকশন এখনো কিন্তু অন্ধর মতো মনে করে এই ঘটনাগুলি সব সাজানো, ঘটে নাটক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমার জানা মতে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ঘটনার অনেকেই শিকার হয়েছে, তারা যতই নাটক মুখে বলেন না কেন। তার মানে হচ্ছে জাতীয় ঐক্যের কথা বলতেছেন বা যাই বলতেছেন, সেই যে মনের যে একটা ব্যাপার দরকার, একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য মানুষের একটা অবস্থান দরকার, ওপেননেস যেটাকে বলে, সেইটা আমাদের রাজনীতিবিদদের ভিতর কতটুকু আছে, বা যারা এখন তবে আশা করি যে রাজনীতির ভিতরে এই বিষয়টা আসলে তারা চিন্তা করে দেশের ভবিষ্যতের জন্য একমত হবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।